স্কয়ার লাইফ টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবার মেসিও না, ম্যারাডোনাও না, তার চেয়েও বিশ্বসেরা খেলোয়াড় একজন ছিল, সে আর্জেন্টিনাইন ফুটবলার। প্রিয় শ্রোতা, তাহলে জানা যাক সেই বিশ্বসেরা ফুটবলার ছিল আর্জেন্টাইন। তার জন্ম সান্তা ফেরে, তার বা পায়ে বল যেন মায়ের কোলে শিশুর মতো নিরাপদ। অনেক আর্জেন্টাইনের কাছে তিনি সর্বকালের সেরা ফুটবলার ছিল। এটুকু ইশারা দেওয়ার পর বেশিরভাগ পাঠকই হয়তো মুচকি হাসিতে ইশারাদাতাকে বোকা ভাবতে ভাবতে নামটা বলেই দেবেন। ভাবতে পারেন, লিওনেল মেসি, কথা বলার জন্য এত ইশারা দিতে হয় নাকি? হ্যাঁ, ওপরের প্রতিটি ইঙ্গিত মিলে যায় মেসির সঙ্গে। আর্জেন্টিনা, সান্তাফে প্রদেশ, মেসির জন্ম সান্তাফে প্রদেশে রোজারিওতে। বা পায়ে সবই তো নিবিড়ভাবে জড়িয়ে আছে মেসির নামের সঙ্গে। তবে কথাগুলো আসলে মেসিকে নিয়ে নয়, এ কথাগুলো বলা হচ্ছে এমন একজনের জন্য যিনি পৃথিবীর আলোয় এসেছিলেন মেসির জন্মেরও ৭৫ বছর আগে। সেই একই শহরে তার জন্ম, বেড়ে ওঠা, সেখান থেকে উঠে এসেছিলেন মেসিও। খেলতেন মেসির মতো বা পায়েই, এর চেয়ে বরং ভালো মেসি খেলেন তার মতো বা পায়ে। তাকে সামনে থেকে খেলতে দেখেছেন এমন অনেকের কাছে তিনি ছিলেন আর্জেন্টিনার সেরা ফুটবলার। মেসি, দিয়াগো ম্যারাডোনাকে মনে রেখে কেউ যদি অন্য কোনো আর্জেন্টিনাকে সেরা বলেন, তিনি তাহলে বিশ্বসেরার কথাই বলছেন। যে মানুষকে নিয়ে এত নাটকীয় বর্ণনা দেওয়া হচ্ছে, মেসি বা ম্যারাডোনার ভক্তরা নিশ্চয়ই কুঁচকানো ভ্রুর বিরক্তি নিয়ে তার নামটা জানতে উদগ্রীব হয়ে আছেন। তাহলে বলেই ফেলা যাক তার নাম ছিল এনরিক গার্সিয়া। আধুনিক ফুটবলে পরিচিত কোনো নাম নয়, কিন্তু যারা তাকে খেলতে দেখেছেন তাদের অনেকের কাছেই তিনি সর্বকালের সেরা আর্জেন্টাইন ফুটবলার ছিলেন। গার্সিয়ার অদূরেই ডাক নামটাই তার প্রতিভার অনেকটুকু তুলে ধরতে পারে বা পায়ের কবি হিসাবে। ১৯১২ সালের ২০ নভেম্বর সান্তাফেতে জন্ম গার্সিয়ার। স্থানীয় ক্লাব লা রোসেতে শুরু হয় তার ফুটবল যাত্রা। ১৯৩২ সালে তিনি আসেন জিমনেসিয়া ওয়াইএস গ্রিমাতে। সেখানে সান্তাফে স্থানীয় চ্যাম্পিয়নশিপ ট্রফি জেতেন গার্সিয়া। গোল করার দক্ষতার কারণে ক্লাবটিতে তিনি নাম পেয়ে যান, এল পিস্তেলেরোসো। পরে অবশ্য স্থানীয় পত্রিকা এল লিটোরালের এক সাংবাদিককে দেওয়া এল পোয়েতা বিশেষণটি তাকে সব কিছু ছাপিয়ে দেয়। ১ বছর পর গার্সিয়াকে কিনে নেয় রোজারিও সেন্ট্রাল। তার জন্য ক্লাবটি সেই সময়ই প্রায় ১০০ বছর আগে খরচ করেন $৫,০০০। ১৯৩৬ সালে প্রায় $৩৮,০০০ রোজারিও থেকে রেসিং ক্লাবে সেন্ট্রালে নাম লেখান গার্সিয়া, যা সে সময় আর্জেন্টিনার সবচেয়ে বেশি ট্রান্সফার ফি ছিল। লম্বা সময় ধরে আর্জেন্টিনার সবচেয়ে দামি ফুটবলার তকমাটা ছিল গার্সিয়ার পিঠেই। এর মধ্যে ১৯৩৫ সালে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে অভিষেক হয় গার্সিয়ার। জাতীয় দলের ক্যারিয়ারে ৩৫ ম্যাচ খেলে ৯ গোল করেন এই উইঙ্গার। প্রিয় শ্রোতা, প্রায় ১০০ বছর আগে একজন ফুটবলারকে কেবল পরিসংখ্যান বা সংখ্যাতত্ত্ব দিয়ে মাপতে যাওয়া অবশ্যই কিছুটা বোকামি। সংখ্যার খচখচানি যতটা সত্য বলবে তার চেয়ে বেশি বিভ্রান্ত করবে। এই মহাতারকারা মূলত বেঁচে থাকেন কিংবা বেঁচে ওঠেন পুরা কথা বা রূপকথার বাঁকে বাঁকে। ইতিহাসের পথে পথে ছড়িয়ে থাকা ধুলোয় খুঁজে নিতে হয় তাদের পদছাপ। যেমন কথিত আছে, গার্সিয়া নাকি গোলের পর পা টেনে টেনে মাঝমাঠে ফিরে আসতেন। ফেরার সময় পা দিয়ে আবিরের মতো করে ধুলো ওড়াতেন। এটি তিনি এজন্য করতেন যেন তার পায়ের ছাপ দেখে কেউ তার খেলা নকল করতে না পারে। ১৯৪০ সালে এক গ্রাফিকা পত্রিকায় গার্সিয়াকে নিয়ে এক প্রতিবেদনে লেখা হয়েছিল, সে আলাদা, সে সবার সেরা। কর্নারে, বক্সের ভিতরে তার শট, তার খেলা, তার নাচ, তার নমনীয়তা সব কিছু সে করে এক পায়, বাকি পাটা স্থিরই থাকে। তার অবশ্য আর কিছুই লাগে না। কিংবদন্তি ক্রীড়া সাংবাদিকদের দান্তে পাঞ্জেরি বলেছিলেন, সে ইতিহাসেটা সেরা লেফট উইঙ্গার। সম্ভবত দলের দিক থেকেই ফেলিক্স লোস্তাও দলের জন্য ভালো, কিন্তু ট্রিয়েকো মাঠের পজিশনের দিক থেকে সেরা। সে এমন একজন খেলোয়াড় যে এমন একটি খেলা আবিষ্কার করেছে যা পরে অন্যরা অনুকরণের চেষ্টা করেছে। দৌড়ানোর সময় মাঝমাঠে পাস ছুড়ে দেওয়া কিংবা আশ্চর্যচকিত সব গোল অথবা গোলরক্ষক এবং পোস্টের মাঝে নিখুঁতভাবে বল প্রেস করা, সব কিছুতে সে ছিল অনন্য। নিজের বা পায়ে গার্সিয়ার ছিল অটুট আত্মবিশ্বাস। দুই পায়ে কেন একইভাবে কার্যকর নন জানতে চাইলে তার উত্তর ছিল, যদি আমি দুই পায়ে খেলতে শিখে যেতাম, তবে আপনারা কি মনে হয় আমি বা পায়ে এত শক্তিশালী হতাম? শুধু মাঠে জাদু ছড়ানোতেই নয়, ফুটবলের নানা অনিয়ম, বৈষম্য, এমনকি কৌশল নিয়েও গার্সিয়া ছিলেন উচ্চকণ্ঠে। ফুটবলের কোচিংয়ের ধারণাও
তিনি বেশ বিরোধী ছিলেন, বিশেষ করে কৌশল ও মার্কিং নিয়ে কোচদের উদ্ভাবনকে কখনোই মানতে পারেননি গার্সিয়া। মার্কিন ফুটবল কোচদের আবিষ্কার, আমি সব ধরনের ট্যাকটিক্সের শত্রু, তারা ফুটবলের সৌন্দর্যের বিরুদ্ধে, এতে কোনো সৌন্দর্য বা বৈচিত্র্য নেই, এখানে সব কিছুই শৃঙ্খলা এবং আদেশের ওপর নির্ভরশীল, দায়িত্ব পালন করতে গিয়ে সেরা খেলোয়াড়রা হারিয়ে যায়, এসব কৌশল শুধু তাদের উপকার করে, যাদের কোনো সৃষ্টিশীলতা নেই তারা মাঠে নামে প্রতিপক্ষকে খেলতে না দিতে, এমনকি তারা নিজেরাও খেলে না। প্রিয় শ্রোতা, আধুনিক ফুটবলে অভ্যস্ত রোমান্টিকদের কাছে এমন কথা হাস্যকর মনে হতে পারে, কিন্তু এই কথাগুলোর লুকিয়ে আছে ফুটবলের প্রতি গার্সিয়ার নিখাদ আবেগটুকু। উরুগুয়ের ক্রীড়া সাংবাদিক ডিয়েগো লুকেরো গার্সিয়াকে নিয়ে বলেছেন, যদি ফুটবল কাউকে নিজের প্রতিনিধি হিসেবে ডাকে তবে সেটি হবে বা পায়ের কবি অ্যান্ট্রিক গার্সিয়া। সে ছিল দুষ্ট, উপহাসকারী, পরিহাসপূর্ণ, রসিকতাকারী, প্রতিদ্বন্দ্বের প্রতি নিষ্ঠুর, দেবদূত এবং একজন শয়তানও। কেউ কেউ তাকে ভালোবাসেন, আবার কেউ কেউ প্রচণ্ড ঘৃণাও করতেন। খেলায় সে ছিল জাদুকর এবং আচরণে একজন বিশুদ্ধ প্রতিবাদী। তার প্রতিবাদে এই ফুটবলার বাপায়ের জাদুতে মুগ্ধ করেছিল পৃথিবী বিখ্যাত বিপ্লবী আর্নেস্তো চে গুয়েভারাকেও। গার্সিয়ার খেলায় সে সময় নাকি দারুণ মজা ছিল। সান্তাফের এই ফুটবল জাদুকরের শেষটা ছিল খুব বেদারুণ কষ্টের। অর্থ সম্পদ হারিয়ে কর্ণপদক শূন্য হয়ে পড়েছিল। এই পরিস্থিতিতে কখনো প্রয়োজনে, আবার কখনো প্রহসনবশত বিভিন্ন বারগুলিতে তিনি গিয়ে বলতেন, আমি অ্যান্ট্রিক গার্সিয়া, সর্বকালের সেরা লেফট উইঙ্গার, আপনি আমাকে এক কাপ চা বা কফি ফ্রি খাওয়াবেন। কবিরা তো এমনই হয়, কবিতার প্রতি হন মায়াবী আর জীবনের প্রতি হন বেখেয়ালি, নাকি বা পায়ের কবিরা এর ব্যতিক্রম হবেন কেন? প্রিয় শ্রোতা, অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং 100 বছর আগের ঘটনাটি আপনারা আপনাদের আপনজনদেরকে অবশ্যই শেয়ার করুন, কারণ সে আর্জেন্টাইন খেলোয়াড় এবং সে ম্যারাডোনা, মেসির চাইতেও অনেক বড় মাপের খেলোয়াড় ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।